এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সবাইকে বিশেষ অনুরোধ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে পাবে, যেগুলো থেকে প্রতি বছরই বিভিন্ন রকম প্রশ্ন আসে। একদম হচ্ছে আমাদের ডে 6 এর ক্লাস। সেখানে আমরা কি পড়েছি? ডিফারেন্ট টাইপস অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। আমরা এতদিন ধরে কি পড়েছি? এক্সপেরিমেন্টাল রিসার্চটা পড়েছি। হোয়াট ইজ এক্সপেরিমেন্টাল রিসার্চ? তোমরা সেই ব্যাপারটা কিন্তু আগের দিন ক্লাসে তোমাদেরকে পড়ানো হয়েছিল যে এক্সপেরিমেন্টাল রিসার্চটা কি, কিভাবে এক্সপেরিমেন্টাল রিসার্চটা হয়। যদি আগের দিনের ক্লাসটা তোমরা না করে থাকো বা আগের দিনের ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো, তাহলে কিন্তু আজকের ক্লাসটা তোমাদের কাছে বোঝাটা অনেকটা কঠিন হয়ে যাবে। তা আমি বলবো, যারা আগের দিনের ক্লাসটা করেনি, যারা আগের দিনের ক্লাসে করেনি, তারা আগের দিনের ক্লাসের ইউটিউবে তোমাদের ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। না হলে কিন্তু আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে কিছুটা সমস্যা হবে। তাহলে এখানে আমরা কি বলেছি? ডিফারেন্ট টাইপস অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। দেখো, মেথড আলাদা আর ডিজাইন আলাদা। এই ডিজাইনটা কি সেটা আমাদেরকে আগে সবার আগে জানতে হবে। রিসার্চ ডিজাইনটা কি? তাহলে দেখো, এখানে আমি কতগুলো পয়েন্ট আমি তোমাদের এখানে রেখেছি। যে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন ডিফাইন্ড অ্যাজ এ রিসার্চ ইউজ টু ইন্টারাকশন বিটুইন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে যেটা কি করছে, আমরা জানি কোনো একটা রিসার্চ বা গবেষণা করতে গেলে দুটো ভেরিয়েবলের উপর আমরা এফেক্ট দেখি, হুইচ ক্যান বি কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। এই যে আমরা যখন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, তাহলে আমাদের সবার আগে জানতে হবে রিসার্চ ডিজাইনটা কি। তবে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন কি বলেছে? ডিফাইন্ড অ্যাজ দ্য ইউজ টু ইনভেস্টিগেট দ্য ইন্টারাকশন বিটুইন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা এর আগের দিন যখন আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ পড়াতে গিয়ে বলেছিলাম যে আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ কি কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করা। ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি অ্যাজ এ টিচার বা তুমি অ্যাজ এ কোচ, তোমার মনে হচ্ছে যে আমি যেটা শেখাচ্ছি এটা অন্যদের থেকে বেটার। আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করছি বা আমি যে টেকনিকটা ছাত্রদেরকে শেখাবো, সেই তার ফলে কি হবে, আমার ছাত্রছাত্রীরা সেই বিষয়টা ভালো করে শিখতে পারবে। এটা তুমি অ্যাজ এ কোচ হিসাবে বা অ্যাজ এ টিচার হিসাবে তোমার সেটা মনে হচ্ছে। কিন্তু এই যে তোমার ভাবনাটা, যখন তুমি সেই ভাবনাটাকে কোনো কিছুতে এক্সপেরিমেন্ট করবে, ছাত্রদের উপরে অ্যাপ্লাই করবে, ইউটিলাইজ করে যখন এক্সপেরিমেন্ট করে তুমি দেখতে চাইছো ইয়েস আমার মেথডটাই অন্যদের থেকে বেটার, আমার মেথডটা অ্যাপ্লাই করলে ছাত্ররা ভালো কিছু শিখতে পারছে, মানে কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করছো, কোনো কিছুকে জানছো, সেটাই হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চ। এবার এই এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা কি বলেছিলাম? যে মূলত দুটো ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে কোন ভেরিয়েবলের উপর আমরা এক্সপেরিমেন্ট দিয়ে তার এফেক্টটা দেখবো? অলওয়েজ আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর তার এফেক্টটা দেখবো। আর আমরা কি ট্রেনিং বা কি এফেক্ট দেবো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেশন করতে পারি, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কি কি চেঞ্জেস হচ্ছে, কি কি এফেক্ট করছে, সেটা আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চে দেখবো। এইবার দেখো পরের একটা পয়েন্ট, এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ কমনলি ইউজড ফ্রেমওয়ার্ক অফ দ্য সায়েন্টিফিক মেথড। একটা ফ্রেমওয়ার্ক। ধরো এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চ, তুমি তো একটা এক্সপেরিমেন্ট করবে, এক্সপেরিমেন্ট করতে গেলে তুমি কোনো একটা শিডিউল তাদেরকে দেবে, যে এরকম ট্রেনিং শিডিউল দিলে বা কোনো কিছু একটা এফেক্ট করার জন্য যে ট্রেনিং প্ল্যান তুমি ছাত্রদেরকে দিতে যাচ্ছ, বা তোমার যে শিক্ষার্থী আছে তাদের মধ্যে যে তুমি যে ট্রেনিংটা দেবে বা এফেক্ট তুমি যেটা দেখতে চাইছো, তার একটা ফ্রেমওয়ার্ক তোমার কাছে থাকবে। হ্যাঁ, যে তুমি কিভাবে ট্রেনিংটা দেবে, কবে ট্রেনিংটা দেবে, কখন ট্রেনিংটা দেবে, কোথায় ট্রেনিংটা দেবে, কতবার করে ট্রেনিংটা দেবে, সেরকম গোটা একটা প্ল্যান তোমার মধ্যে থাকবে। সেটা হচ্ছে তোমার এই আমরা কি বলবো? এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এরপরে আরো কিছু দেখো লেখা আছে যে এক্সপেরিমেন্টাল ডিজাইন ইজ ব্লুপ্রিন্ট। কেন ব্লুপ্রিন্ট বলছি? ধরো তোমার বাড়ি যখন আমরা করা হয়, বাড়ির যখন বিল্ডিং করার সময় কি করতে হয়, আমাদের একটা বাড়ির ডায়াগ্রাম বা ছবি কোনোটা ইঞ্জিনিয়ারকে দিয়ে করাতে হয়। সেরকম একটা ব্লুপ্রিন্ট তোমার থাকবে যে আমি ট্রেনিং শিডিউলটা কিভাবে দেব, কত ইন্টেন্সিটি বা কত ভলিউমে আমি ট্রেনিংটা দেবো, কতবার করে ট্রেনিংটা দেবো, এরকম সমস্ত একটা ছক কিন্তু তোমার ভিতর আগে থেকে থাকবে। কোন কোন ভেরিয়েবল গুলোকে তুমি ম্যানিপুলেট করে ট্রেনিং দেবে এবং কি কি ভেরিয়েবল ডিপেন্ডেন্ট কোন কোন ভেরিয়েবলের উপরে এফেক্ট দেখতে চাইছো, এই সমস্ত প্ল্যান কিন্তু তোমার কাছে আগে থেকে থাকবে। সেই জন্য একে বলছে যে ডিজাইন হচ্ছে, এক্সপেরিমেন্টাল ডিজাইন হচ্ছে ব্লুপ্রিন্ট। কথাগুলো কিন্তু মাথায় রাখবে। কি করছে? টু টেস্ট his hypothesis by reaching valid conclusion relationship between independent and dependent variable। তাহলে কি করছে? তুমি যে এক্সপেরিমেন্টটা করছো, হ্যাঁ আমার ট্রেনিং এফেক্টটা বা আমি যে স্কিলটা শেখাচ্ছি এটা বেটার অন্যদের থেকে,
এটা তোমার হাইপোথিসিস। এইবার তুমি সেই হাইপোথিসিস মোতাবেক তুমি কোনো একটা ট্রেনিং শিডিউল তৈরি করলে, করার পরে সেটার মধ্যে এবার তুমি সেই হাইপোথিসিস টেস্টিং করছো বা তুমি কনক্লুশন ড্র করছো যে তোমার এফেক্টটা তুমি দেখছো যে সেটা অন্যদের থেকে বেটার কি বেটার না। তাহলে রিলেশনশিপ দেখছো, কাজের মধ্যে রিলেশনশিপ দেখছো, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর রিলেশনশিপ দেখতে চাইছো যে তোমার ট্রেনিং এফেক্টটা আদৌ ছাত্রদের মধ্যে কোনো এফেক্ট পড়লো কি পড়লো না। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তোমার ব্লুপ্রিন্ট যেটা আগে থেকে তোমার কাছে করা থাকবে, সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। আরো কিছু কথা দেখো লেখা আছে, সেম কথা, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক উইদিন এক্সপেরিমেন্টাল ইজ কন্ডাক্টেড, সেম কথাই তোমাকে লেখা আছে এখানে। দেখো গুরুত্বপূর্ণ কথা, যেটা এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন ইজ ওয়ান অফ দ্য ফাইন্ডিং কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এক্সপেরিমেন্টাল রিসার্চটা কি, হুইচ টাইপ অফ রিসার্চ মেথড? অলওয়েজ কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। তাহলে কোয়ালিটেটিভ রিসার্চ মেথড কোনগুলো হবে? অলওয়েজ। নন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চ কি? একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। নেক্সট পয়েন্ট কি বলেছে? এক্সপেরিমেন্টাল রিসার্চ আর টু টাইপস, ল্যাবরেটরি ফিল্ড রিসার্চ, এছাড়াও আরো একটা যেটা আছে সেটা তোমাদেরকে আমি এক্সপেরিমেন্টাল রিসার্চ পড়তে গিয়ে বলেছিলাম, সেটা হচ্ছে ন্যাচারালিস্টিক। ঠিক আছে, এই তিন ধরনের মূলত এক্সপেরিমেন্টাল রিসার্চ গুলো হয়ে থাকে। কেন? কারণ এক্সপেরিমেন্টাল রিসার্চে তুমি কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছ, সেই ট্রিটমেন্টকে সেখানে তুমি ওয়েদারকে কি করছো, তুমি নিজেকে কন্ট্রোল করছো, সমস্ত কিছু এনভায়রনমেন্ট তুমি কন্ট্রোল করছো, তোমার মধ্যে একটা ওয়েদারকে কন্ট্রোল করে কিন্তু তুমি সেই ট্রেনিংটা দিচ্ছ। মানে এজ তুমি সাবজেক্টকে সিলেকশন থেকে শুরু করে পুরো ট্রেনিং শিডিউল থেকে শুরু করে যতক্ষণ না তুমি কনক্লুশন যাচ্ছ, সমস্ত কিছু কিন্তু আন্ডার কন্ট্রোল তোমার সুপারভিশনে কিন্তু সেই গোটা প্রোগ্রামটা বা গোটা ট্রেনিং শিডিউলটা চলবে। একত্রে এই এক্সপেরিমেন্টটা অনেক সময় কি হয়, ল্যাবরেটরিতে হতে পারে, ফিল্ড রিসার্চেও হতে পারে, আবার ন্যাচারাল অবজারভেশনও হতে পারে। মূলত যে হয় ল্যাবরেটরি আর ফিল্ড রিসার্চের ক্ষেত্রে হয়। এখন তোমাদের যদি আমি প্রশ্ন করি যে স্যার কোন রিসার্চের বা কোন মেথডের মধ্যে সব থেকে বেশি কন্ট্রোল করা সম্ভব, ল্যাবরেটরি আর ফিল্ড রিসার্চ? অলওয়েজ ল্যাবরেটরিতে কিন্তু তোমার আন্ডার কন্ট্রোল বা সমস্ত এনভায়রনমেন্টকে কন্ট্রোল করা কিন্তু ল্যাবরেটরিতে সব থেকে বেশি সম্ভব। নেক্সট, এটাকে কি বলেছে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ অবজারভেশন আন্ডার কন্ট্রোল কন্ডিশন। সেম কথাগুলোকেই বললাম যে এক্সপেরিমেন্টাল রিসার্চটা কি হচ্ছে, তোমার যে কন্ট্রোল, তুমি কিভাবে ট্রেনিং শিডিউল দেবে, কখন ট্রেনিং শিডিউল দেবে, সমস্ত কিছু কি হয় তোমার কন্ট্রোলে থাকে। তুমি যেভাবে চাইবে সেইভাবে কিন্তু ট্রেনিংটা হয়ে থাকে। এইটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এইবার আগের দিন আমরা যদি দেখি, এখানে আমি আরেকটা ছক দেখো যে এক্সপেরিমেন্টাল ডিজাইন কত প্রকারের। আগের দিন তোমাদেরকে আমরা পড়ানোর সময় এইটাকে ভালো করে দেখো যে এক্সপেরিমেন্টাল রিসার্চ কত প্রকার, এইটা পড়িয়েছিলাম তোমাদেরকে। সেখানে কি বলেছিলাম যে এক্সপেরিমেন্টাল রিসার্চ মূলত তিন প্রকার। কি কি? একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, একটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ, আর একটা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। এই সমস্ত মেথডগুলো কিন্তু আগের দিন বলেছিলাম যে এই এক্সপেরিমেন্টাল রিসার্চ মেথডগুলো কি, সেগুলো কিন্তু তোমাদের আগের দিন ক্লাসে পড়েছিলাম। ওই জন্য আগের দিন ক্লাসটা যদি না বোঝা হয়ে থাকে তবে কিন্তু আজকের ক্লাসটা বুঝতে গিয়ে একটু সমস্যা হতে পারে, এবং এটা একটু ডিফিকাল্ট বটে, আবার বুঝতে পারলে খুবই ইজি। আমি তোমাদেরকে একদম ইজি ভাবে বলবো। ঠিক তার পাশে দেখো এখানটাই লেখা আছে কি, এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। দুটো কিন্তু আলাদা জিনিস, একটা হচ্ছে রিসার্চ মেথড আর একটা হচ্ছে রিসার্চ ডিজাইন। তাহলে এই ডিজাইনের মধ্যে তিন ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন মূলত হয়ে থাকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, আর একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, আর একটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এই কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনকে আবার এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চও অনেক সময় ডিজাইন বলা হয়। তাহলে দেখো দুটোর মধ্যে বেসিক পার্থক্য দেখো। এক্সপেরিমেন্টাল রিসার্চের টাইপ যদি বলে কত প্রকার, তিন প্রকার। কি কি? ট্রু এক্সপেরিমেন্টাল, কাজী এক্সপেরিমেন্টাল, এক্স পোস্ট ফ্যাক্টর। কিন্তু যখনই এই এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনে যাব যখন আমরা, তখন কি প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ চলে আসছে, আর একটা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ আর একটা কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এইবার আজকে আমরা এই প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন
কাকে বলবো, তার মধ্যে কি কি টাইপস আছে সেগুলোকে ডিটেলসে জানবো, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ কাকে বলে সেগুলোকে আমরা ডিটেলসে জানবো, এবং কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন সম্পর্কে ডিটেলসে জানবো। এই জন্য ক্লাসটা একটু লেন্দি হবে বটে, এবং খুব মন দিয়ে ক্লাসটাকে শুনবে, এবং সমস্ত বিষয়গুলো ইনফরমেশনগুলো আমি একদম ইজি ভাবে তোমাদেরকে ছকের সাহায্যে দেখাবো, যাতে তোমাদেরকে বুঝতে কোনো সময় অসুবিধা না হয়। অ্যাকচুয়ালি কি হয়, এই এক্সপেরিমেন্টাল রিসার্চটা যদি তুমি ভালো করে পড়ো, ইন ফিউচার তুমি যখন এই এক্সপেরিমেন্টাল রিসার্চ থেকে প্রতি বছরই নেট সেটে প্রশ্ন আসে, একদম কমন আসবেই আসবে, এর কোনো ভুল নেই। প্লাস তুমি যদি যখন তুমি গবেষণা শুরু করবে, তুমি যদি এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে ভালো করে বোঝো, যে এক্সপেরিমেন্টাল রিসার্চের কত প্রকার ধরন, কিভাবে কোনটাকে আমরা কোন এক্সপেরিমেন্টাল রিসার্চ বলবো, তাহলে তোমার পক্ষে সেই গবেষণাটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব ইজি এবং খুব সিম্পল হবে। সেই জন্য বলবো, অনেক সময় কি হয়, এবং বইতে যখন তোমরা বই পড়বে না, বইতে দেখবে অনেক ডিটেলস অনেক কিছু লেখা আছে, সেই লেখা থেকে অনেকে কি হয়, ভয়তে পিছিয়ে গিয়ে আর পড়াশোনাটা করে না, এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে পড়াই ছেড়ে দেয়। আমি তোমাদেরকে বলবো, এত ভয় পাওয়ার, এত চিন্তা করার কিচ্ছু নেই, খুব সিম্পল ভাবে আমি তোমাদেরকে বলবো, এবং সমস্ত 3টে ডিজাইন গুলোকে আমরা তোমাদেরকে দেখাবো, ইজিলি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ক্লিয়ার? চলো এইবার আসবো আমরা এই এক্সপেরিমেন্টাল রিসার্চের যে 3টে টার্মোলজি বললাম, সেই 3টের আমরা মিনিং একবার দেখে নিই সংক্ষেপে। তো প্রথমে দেখো, প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। প্রি এক্সপেরিমেন্টাল, প্রি কথার অর্থ কি, একদম প্রাইমারি, একদম প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, এখানে দেখো, এখানে লেখা আছে, ইন দিস টাইপ অফ রিসার্চ ডিজাইন কন্ট্রোল ইজ ভেরি লো, ইউজড ফর বিগিনার্স। আমরা কি জানি, এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে গেলে কি হবে, এক্সপেরিমেন্টাল রিসার্চে অলওয়েজ আন্ডার কন্ট্রোলে থাকে, কারণ তুমি সমস্ত এনভায়রনমেন্টকে, সমস্ত কিছুকে তুমি ম্যানিপুলেশন করে তোমার নিজস্ব কন্ট্রোল মতো করে সেই ট্রিটমেন্টটা দিয়ে থাকো। কিন্তু প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ কাদের ক্ষেত্রে, ভেরি লো কন্ট্রোল, যেখানে খুব কম কন্ট্রোল থাকবে, এবং কি থাকবে, ইউজ ফর বিগিনার, একদম নতুন নতুন যারা ধরো কাজ শুরু করছে, নতুন নতুন ধরো তুমি একদম প্রথম অবস্থায় কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই সমস্ত শিক্ষার্থীরা মূলত এই প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটা করে থাকে। একদম বিগিনারদের, যারা প্রথম এই এক্সপেরিমেন্টাল রিসার্চটা করছে, তাদের ক্ষেত্রে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনটা হয়, এই জন্য এটার মধ্যে কন্ট্রোলটা খুব কম থাকে। তাহলে স্যার, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ তাহলে কাকে বলবো? ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ দেখো, ইন দিস টাইপ অফ রিসার্চ ডিজাইন ইন হুইচ ইজ ফুলফিল কন্ট্রোল উইথ অল কন্ডিশন ইজ ফুলফিলড। কথাটার অর্থ হচ্ছে, এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চের জন্য আমরা আগের দিন কতগুলো ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম, যে এই ক্যারেক্টারগুলো অবশ্যই এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে থাকবে। সেই সমস্ত কন্ডিশন গুলো যখন ফুলফিল করবে, এবং যখন ফুল কন্ট্রোল থাকবে তোমার কাছে অ্যাজ এ রিসার্চার, ফুল কন্ট্রোলে, এবং এক্সপেরিমেন্টাল রিসার্চের সমস্ত যে কন্ডিশন গুলো আছে সেগুলো যখন পুরোপুরি ফুলফিল হবে, তখন তাকে আমরা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ বলবো। ক্লিয়ার? তাহলে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চটা কখন বলবো? এই কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ বলবো, কি বলেছিলাম আগের দিন, এখানে দেখো সিম্পল সেই কথাগুলো লেখা আছে, ইন হুইচ one of the condition is not fulfilled. one of the মানে এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে কন্ডিশন গুলো আছে, তার মধ্যে কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল না করে, মূলত এখানে কি লিখেছি, র্যান্ডমাইজেশন। যদি ধরো এক্সপেরিমেন্টাল রিসার্চে তো র্যান্ডমাইজেশন তো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ র্যান্ডমাইজেশনটা কি, যদি আমি তোমাদেরকে বলি, র্যান্ডমাইজেশন হচ্ছে যে তুমি যখন দেখো এক্সপেরিমেন্ট রিসার্চ মানে কি, তোমাকে স্যাম্পল লাগবে, এই স্যাম্পলটাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে। তাহলে স্যাম্পল কালেক্ট করার সময় তোমাকে অলওয়েজ র্যান্ডমাইজেশন মেথডটাকে ফলো আপ করতে হবে। কেন র্যান্ডমাইজেশন মেথডটাকে ফলো আপ করতে হবে? যদি তুমি অ্যাকচুয়াল সঠিক রেজাল্ট তুমি জানতে চাও, রেজাল্ট যদি তুমি পেতে চাও, তাহলে তুমি সাবজেক্টকে সিলেক্ট করতে পারবে না, যে আমার তোমাকে ভালো লাগে, বা তোমায় যে তখন তুমি একে ভালো লাগে তাকে নিয়ে নেবো, একে ভালো লাগে তাকে নিয়ে নেবো, এইভাবে কিন্তু কখনোই তুমি স্যাম্পলটাকে সিলেক্ট করতে পারবে না। তোমাকে র্যান্ডমলি চুজ করতে হবে, তোমাকে ইকুয়ালি। আমরা জানি যে এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে গেলে আমাদের দুটো গ্রুপ দরকার, আসি আমি পরের স্লাইডে। একটা হচ্ছে তোমার কন্ট্রোল গ্রুপ, আর একটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল গ্রুপ। আমি এই গ্রুপগুলোকে আসছি এখন, যে না শুধু এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ। তাহলে এই যে দুটো গ্রুপে তুমি ডিভাইডেশন করছো, তোমার ইচ্ছা হলো যে আমি এক্সপেরিমেন্টাল গ্রুপ যাদেরকে আমি ট্রিটমেন্ট দেবো, তাদেরকে আমি ভালোভাবে ভালো ভালো ছেলে মেয়েদের আমি বেছে নেবো, যারা একটু কমা তাদেরকে আমি কন্ট্রোল গ্রুপে দেবো। না, এরকম করা যাবে না। সেটা হচ্ছে যখন র্যান্ডমাইজেশন কথার অর্থ হচ্ছে আমি সবাইকে ইকুয়ালি অপরচুনিটি দেবো, সবাইকে সুযোগ দেবো বাছাই করার, সেটাই হচ্ছে র্যান্ডমাইজেশন। তাহলে সিম্পল ভাবে দেখো, এই তিনটাকে যদি সংক্ষেপে আমরা বোঝানোর চেষ্টা করি, যে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ যেখানে
কন্ট্রোলটা খুব কম থাকবে, যেটা একদম বিগিনাররা সেই কাজটা যারা করবে সেটা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ। ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে কন্ডিশন গুলো আছে সমস্ত কন্ডিশন যখন সেটা ফুলফিল করবে কোনো রিসার্চে তখন তো আমরা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ বলবো। আবার কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ আমরা তখন বলবো যখন এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে কন্ডিশন গুলো আছে তার মধ্যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করবে না, মূলত র্যান্ডমাইজেশন তার উপরে ডিপেন্ড করে। এছাড়াও আছি আমরা পরে বলবো যখন কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ করাবো তখন ডিটেলস আর একটু বলবো। মূলত র্যান্ডমাইজেশনকে যখন আমরা ফুলফিল করবে না তখন তাকে আমরা কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ বলবো। ক্লিয়ার? এইবার দেখো এখানে কিছু এই যে ক্যারেক্টারিস্টিক গুলো বলছিলাম, হ্যাঁ, যে কোন কোন ক্যারেক্টারিস্টিক গুলো অবশ্যই একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে থাকতে হবে। সেখানে প্রথমে দেখো নাম্বার 1 কি বলেছি, ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে কি? ম্যানিপুলেশন কাদেরকে করব আমরা? ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ম্যানিপুলেশন করব, কারণ যেটার উপর আমরা ট্রিটমেন্ট দেব আর কার উপর এফেক্টটা দেখব? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর আমরা ট্রিটমেন্ট দেবো, দিয়ে এফেক্টটা দেখবো কাকে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। তাহলে এই ম্যানিপুলেশন কিন্তু করতে হবে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে। আর কি থাকবে এক্সপেরিমেন্টাল রিসার্চের আরেকটা কন্ডিশন? কন্ট্রোল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে এক্সপেরিমেন্টাল রিসার্চ তুমি যদি ট্রিটমেন্টটা দিচ্ছ সেই ট্রিটমেন্টে যদি তোমার কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু সাবজেক্টের রেজাল্ট কিন্তু অন্যরকম আসবে। তাহলে এই এক্সপেরিমেন্টাল রিসার্চ যখন তুমি করবে তাহলে কন্ট্রোল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর কি? র্যান্ডমাইজেশন। এই র্যান্ডমাইজেশন মানে কি? সাবজেক্টকে সবাইকে ইকুয়াল অপরচুনিটিতে আমি সিলেক্ট করতে হবে, কোনো বায়াসনেস আনা যাবে না, আমার পছন্দ মতো কোনো সাবজেক্টকে আমি আনতে পারবো না। সেটাই হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চের মেন যে 4টি ক্যারেক্টারিস্টিক। আরেকটা হচ্ছে কি? রেপ্লিকেশন। এই রেপ্লিকেশন কথাটা হচ্ছে রিপিটেডনেস, মানে রিপিটেডলি ধরো তুমি কোনো একটা এক্সপেরিমেন্টের রেজাল্ট করে পেলে সেই রেজাল্টটাকে যখন তুমি ফার্দার যদি সেই সাবজেক্টকে একই ট্রেনিং দাও তাহলে কিন্তু একই রেজাল্ট আসার সম্ভাবনা থাকে, যার ফলে কি হবে সেই কাজের রিলায়েবিলিটিটা বা সেই টেস্টের বা সেই এফেক্টটা রিলায়েবিলিটিটা বেশি হবে। এই জন্য রেপ্লিকেশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব এক্সপেরিমেন্টাল রিসার্চে যখন থাকবে তখন তাকে আমরা বলবো ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ। দেখো এখানে যে পাশে লিখেছে দেখো প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ সাম কন্ডিশন আর ফুলফিল, মানে কিছু কিছু এই যে কন্ডিশন গুলো তোমাদেরকে দেওয়া আছে এর মধ্যে কিছু কিছু কন্ডিশন ফুলফিল করবে, কিছু কিছু কন্ডিশন ফুলফিল করছে তাকে প্রি এক্সপেরিমেন্টাল করবো। এই প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ মূলত কারা করে? ফর বিগিনার্স। সেখানে কিসের অভাব থাকে? মূলত সেখানে কি হয়, এনভায়রনমেন্টটাকে ফুললি কন্ট্রোল করা সম্ভব হয় না, কারণ অ্যাজ এ বিগিনার সমস্ত কন্ডিশন গুলোকে ফুলফিল করতে পারে না, তাদের ক্ষেত্রে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ। ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ কাকে বলবো? অল কন্ডিশন আর ফুলফিল। এই যে সমস্ত টার্মোলজি গুলোকে বললাম এই সমস্ত কন্ডিশন গুলো যখন ফুলফিল করবে তখন তাকে আমরা বলবো ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ। কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ কাকে বলবো? যখন র্যান্ডমাইজেশন কন্ডিশন ইজ নট ফুলফিল। এই যে র্যান্ডমাইজেশন কথা বললাম, সাবজেক্টকে যে সিলেক্ট করলাম, দুটো গ্রুপে সাবজেক্টকে যে সিলেক্ট করছি, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। তাহলে এই যে সাবজেক্টকে সিলেক্ট করার যে পদ্ধতি সেখানে যদি আমি বায়াসনেস যদি পারপাসিভলি কোনো সাবজেক্টকে সিলেক্ট করে নিই তখন সেটা হবে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ। ক্লিয়ার? তাহলে দেখো এই পর্যন্ত আমি তোমাদেরকে যতটুকু পড়ালাম তার সার মর্ম যদি খুব সংক্ষেপে বলা হয় তাহলে হচ্ছে কি সিম্পল, যে রিসার্চ ডিজাইনটা কি? এক্সপেরিমেন্টাল রিসার্চের একটা ফ্রেমওয়ার্ক বা ব্লুপ্রিন্ট, যেটা কি করছে পুরো ট্রেনিং শিডিউল বা ট্রেনিং প্ল্যানটা বা যা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি তার শুরু থেকে শেষ পর্যন্ত হাইপোথিসিস থেকে শুরু করে কনক্লুশন তাক পর্যন্ত সমস্ত কিছু একটা ফ্রেমওয়ার্ক করা থাকবে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এবার এই এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে ডিজাইনের মধ্যে মূলত 3 ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন হয়। কি কি? একটা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল, একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল, আর একটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। কিন্তু যদি তোমাদের প্রশ্ন থাকে এক্সপেরিমেন্টাল রিসার্চের টাইপস তখন তোমরা কি বলবে? একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, আর একটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ, আর একটা হচ্ছে কি বলো? আর একটা কি? হ্যাঁ, এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার দেখো এইবার যে স্লাইডে আছে সেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট টার্ম যেগুলো ইউজ হয় যেটা এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের মধ্যে সেই টার্মোলজি গুলো আমরা এখানে রেখেছি। যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ, ট্রিটমেন্ট। তাহলে এই সমস্ত টার্মোলজি গুলো আশা করি তোমরা জানো।
যদি না জানো আমরা পরে সেগুলো আস্তে আস্তে পরের স্লাইডে বা সেগুলোকে আছে সেগুলোকে আমরা জানবো। তাহলে মূলত এই ধরনের টার্মোলজিগুলো মূলত এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে খুব ভীষণভাবে ইউজ হয়। সেই ইম্পর্টেন্ট টার্মোলজিগুলো আমি এই জন্য এখানে রেখেছি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এক্সপেরিমেন্টাল গ্রুপ কি কাজে লাগবে, কন্ট্রোল গ্রুপ কাজে লাগবে, ট্রিটমেন্ট কি ইত্যাদিগুলো আমরা পরের স্লাইডে বলছি। দেখো এখানে দেখো এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এখানে যদি আমরা এখানে দেখো এক্সপেরিমেন্টাল গ্রুপ, আমরা জানি যে রিসার্চ করতে গেলে বা এক্সপেরিমেন্টাল করতে গেলে আমাদের দুটো গ্রুপ লাগে। যে এক্সপেরিমেন্টাল রিসার্চ যখন করব আমরা সাবজেক্টকে দুটো গ্রুপে ভাগ করব, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। এইবার কাদেরকে আমরা ট্রিটমেন্ট দেব? অলওয়েজ এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমরা ট্রিটমেন্ট দেব, অলওয়েজ এক্সপেরিমেন্টাল গ্রুপকে আমরা ট্রিটমেন্ট দেব। আর কন্ট্রোল গ্রুপকে কিন্তু আমরা কোনো রূপ ট্রিটমেন্ট আমরা দেব না। এইবার এই যে এক্সপেরিমেন্টাল গ্রুপকে দেখো এখান থেকে বেরিয়েছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপর আমরা করব, ম্যানিপুলেশন করব? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ম্যানিপুলেশন করব, পরে এফেক্টটা দেখবো কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। সেম কন্ট্রোল গ্রুপেও কি করব, আমরা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে দেখবো, কিন্তু এখানে কোনো আমরা ট্রেনিং দেব না, এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে লাস্টে মেজার করব। এই জন্য আমি এখানে দেখো ট্রিটমেন্ট লিখেছি, অলওয়েজ এক্সপেরিমেন্টাল গ্রুপে ট্রিটমেন্ট দেবো। এটা দেখো প্লাসিবো এফেক্ট, প্লাসিবো এফেক্ট কন্ট্রোল গ্রুপে লেখা আছে। হোয়াট ইজ প্লাসিবো এফেক্ট? প্লাসিবো এফেক্টটা হচ্ছে ধরো এই যে অ্যাজ এ সাবজেক্ট বা অ্যাজ এ যে তুমি সাবজেক্টকে সিলেকশন করলে, করে তুমি দুটো গ্রুপে তুমি তাদেরকে ভাগ করলে, র্যান্ডমাইজেশনের উপর ভাগ করে কি করবে, তুমি সেই কন্ট্রোল গ্রুপে যাদেরকে আছে সেই সমস্ত যে গ্রুপ আছে কন্ট্রোল গ্রুপে, তাদের সেই সমস্ত ছেলে মেয়েদের বা সেই সমস্ত শিক্ষার্থীদের যাদেরকে তুমি কন্ট্রোল গ্রুপে রেখেছো, তারা কিন্তু কখনোই জানবে না যে তুমি তাদেরকে কোনরূপ ট্রেনিং বা কোনরূপ ট্রিটমেন্ট তুমি দিচ্ছ না। তারা কিন্তু সেই যদি জেনে যায় তাহলে কিন্তু তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে ঠিকভাবে তারা সেই মধ্যে অংশগ্রহণ করবে না কন্ট্রোল গ্রুপে। তখন তাদের মধ্যে একটা, যদি কখনো জেনে যায়, তাদের মধ্যে একটা মেন্টালি কিন্তু একটা প্রেশার তৈরি হবে, যাকে আমরা বলবো প্লাসিবো এফেক্ট। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এই জন্য কন্ট্রোল গ্রুপকে কিন্তু কখনোই বলা হয় না যে তোমাদেরকে ট্রেনিং আমরা দেব না বা ট্রেনিং দিচ্ছি না, তাদেরকে বলতে হয় আমরা সেম তোমাদেরকে এক্সপেরিমেন্টাল গ্রুপে যে ট্রিটমেন্ট দেওয়া হয় তোমাদেরকেও সেম ট্রিটমেন্ট দেওয়া হয়। এই কথাটা কিন্তু কন্ট্রোল গ্রুপে বলতে হয়। এইবার যখন তুমি এখানে দুটো শব্দ একটা জেনে নাও, একটা হচ্ছে ব্লাইন্ড এক্সপেরিমেন্ট আর একটা হচ্ছে ডবল ব্লাইন্ড এক্সপেরিমেন্ট। ব্লাইন্ড এক্সপেরিমেন্ট কোনগুলোকে বলবো, যখন ধরো এই যে নিচে ধরো লেখা আছে, যখন ধরো তুমি এই যে কন্ট্রোল গ্রুপের যে সাবজেক্টকে যখন তুমি বলছো না, এই দেখো এখানে লেখা আছে ইন উইচ দ্য গ্রুপ মেম্বার ডোন্ট নো অ্যাবাউট ট্রু ট্রিটমেন্ট, মানে এই কন্ট্রোল গ্রুপের সাবজেক্টকে তুমি বলছো না যে হ্যাঁ যে তুমি ট্রিটমেন্টটা পাচ্ছ না, আজ তো কিন্তু তুমি ট্রিটমেন্ট দিচ্ছ না, কিন্তু ওরা জানছে কি হ্যাঁ আমরা ট্রিটমেন্ট পাচ্ছি, তখন সেটা হবে ব্লাইন্ড এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? আর ডবল ব্লাইন্ড কখন বলবো, যখন অ্যাজ এ তুমি রিসার্চার তুমি নিজেও জানবে না। এই জন্য এখানে লেখা রয়েছে ইন হুইচ ইভেন রিসার্চার ডোন্ট নো অ্যাবাউট ট্রু ট্রিটমেন্ট। তুমি যখন রিসার্চার তুমি নিজেও জানো না যে আমি কাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা দিচ্ছি, তখন সেটা ডবল ব্লাইন্ড এক্সপেরিমেন্ট বলা হয়। আর শুধু ব্লাইন্ড এক্সপেরিমেন্ট যখন তুমি কন্ট্রোল গ্রুপে যে সমস্ত সাবজেক্ট থাকবে তারা যখন জানবে না, সেটা হচ্ছে ব্লাইন্ড। আর ডবল ব্লাইন্ড যখন অ্যাজ এ রিসার্চার তুমিও জানছো না কাদেরকে তুমি কন্ট্রোল গ্রুপ, কাদেরকে তুমি এক্সপেরিমেন্টাল গ্রুপে ট্রিটমেন্ট দিচ্ছ, তখন সেটা হচ্ছে ডবল ব্লাইন্ড এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? এইবার আসছি পরের স্লাইডে। এখানে দেখো দিয়েছি এফেক্ট দেখছি, ঠিক আছে। এটা তখন এইবার হচ্ছে কিছু সিম্বল যেটা এক্সপেরিমেন্টাল রিসার্চে ভীষণভাবে কাজে লাগে, এই সিম্বল গুলোকে জানা দরকার। প্রথমে দেখো লেখা আছে কি, প্রথমে লেখা আছে ও। এটা কি বলছে? এর মিনিং হচ্ছে ফর্মাল অবজারভেশন অর মেজারমেন্ট। ও মিন্স যদি কখনো এক্সপেরিমেন্টাল রিসার্চে এই ধরনের সিম্বল বা ট্রেনিং এর মধ্যে দেওয়া থাকে, ও মানে ফর্মাল অবজারভেশন অর মেজারমেন্ট। আর এক্স ফর exposed to the experiment of treatment, experimental treatment, X for experimental treatment তুমি তাদেরকে দিচ্ছ, সেটাকে তোমাকে বোঝানোর সময় X ইজি মানে হচ্ছে কি তোমার এক্সপেরিমেন্টাল গ্রুপকে বোঝানোর জন্য, আর সিজি হচ্ছে তোমার কি কন্ট্রোল গ্রুপ, আর আর ফর কি র্যান্ডমাইজেশন, আর এম ফর কি অ্যাসাইনমেন্ট অফ টু
ইজি অ্যান্ড সিজি। ইজি মানে কি, এক্সপেরিমেন্টাল গ্রুপ অ্যান্ড কন্ট্রোল গ্রুপ আর ব্যালেন্স টু অ্যাসিওর দা রাফলি ইকুয়াল। আচ্ছা, এম ফর মানে এই যে অ্যাসাইন করেছে যে দুটো গ্রুপকে তুমি ব্যালেন্স করার জন্য, যেটাকে যে এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপের মধ্যে র্যান্ডমাইজেশন যখন করে তুমি দুটো গ্রুপকে ইকুয়ালি ব্যালেন্স করছো, সেটাকে বোঝানোর জন্য বলা হয় এম ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কতগুলো ইম্পর্টেন্ট যেগুলো সিম্বল, যেগুলো এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে প্রযোজ্য হয়। এবং আরো কিছু সিম্বল আছে যখন তোমাদেরকে ওই এক্সপেরিমেন্টাল রিসার্চ তোমরা যখন করবে তখন সেগুলোকে আরো ডিটেলসে জানতে পারবে। শুধু এই কতগুলো কমন যে সিম্বল আছে সেগুলোকে তোমরা নোট ডাউন করে নাও। এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে না, তবে দুই একবার আসতেও পারে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন। এইবার মেন যে আমাদের যে রিসার্চের যে ডিজাইন যেগুলো নিয়ে আমরা বলবো, সেটা হচ্ছে এই যে টাইপস অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, যেগুলো যে তিন প্রকার, প্রি এক্সপেরিমেন্টাল, ট্রু এক্সপেরিমেন্টাল, কাজী এক্সপেরিমেন্টাল, সেইগুলো নিয়ে ডিটেলসে আমরা এবার আলোচনা করব। ক্লিয়ার?